পুলিশে অনুমতি না দিলে দরজা জানালা ভাঙে ভিতরে প্রবেশ করে গ্রেপ্তার। 49 ধারায় দরজা জানালা ভাঙে আপনি বেরিয়ে আসতে পারবেন। 50 ধারায় অতিরিক্ত বল প্রয়োগ করা যাবে না। 51তে আটক ব্যক্তির দেহ তল্লাশি, 52তে মহিলার দেহ তল্লাশি, 53তে আপত্তিকর অস্ত্র পাওয়া গেলে তখনকার কার্যপদ্ধতি। আমাদের এই গ্রেপ্তার রিলেটেড বিষয়ে মনে রাখতে হবে, আসামি যদি আপনি গ্রেপ্তার করে টাকা খেয়ে ছাড়ি দেন, আপনি 213-তে আপনি অপরাধ করছেন, যে টাকা দেবে সে 214-তে অপরাধ করছে। আর আসামিকে অন্যায়ভাবে গ্রেপ্তার করলে 220 ধারায় অপরাধ করবেন। আর অন্যায়ভাবে গ্রেপ্তার করে একদিন আটক রাখলে, 1 থেকে 2 দিন আটক রাখলে 342 ধারায় অপরাধ। আর 3 থেকে 9 দিন অন্যায়ভাবে আটক রাখলে 343 অপরাধ। আর 10 থেকে কেয়ামত পর্যন্ত অন্যায়ভাবে কারো যদি আপনি আটক রাখেন, 344 ধারায় আপনি অপরাধ করছেন বলে গণ্য হবে। আর এই আইনে আপনার যদি আসামিকে আপনি গ্রেপ্তার না করেন, আসামি চোখের সামনে দিয়ে ঘুরে বেড়ায়, আপনি 221-এ আপনি অপরাধ করছেন। দণ্ডপ্রাপ্ত বা পরোয়ানাভুক্ত আসামিকে আপনি গ্রেপ্তার না করলে 222-এ অপরাধী। গ্রেপ্তার করার পর আসামি যদি পলায় চলে যায়, আপনার দায়িত্ব কর্তব্য অবহেলা, সেক্ষেত্রে আপনি 223-এ অপরাধী। আসামি গ্রেপ্তারে বাধা প্রদান করলে, পলায়নের চেষ্টা করলে, সেক্ষেত্রে 224 হয়ে আসামি অপরাধী। আসামি গ্রেপ্তার করার সময় আসামির আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব বা অন্য কোনো ব্যক্তি যদি বাধা প্রদান করে, সেক্ষেত্রে 225 ধারায় ওই সকল ব্যক্তি অপরাধ করছে বলে গণ্য হবে। এই গ্রেপ্তারের এই ধারাগুলো আমরা একটু ভালো করে মনে রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ। ঠিক আছে না? আচ্ছা, এরপরে আমরা সরাসরি চলে যাবো 54 ধারায় বিনা পণায় গ্রেপ্তার, 55-তে ওসি কর্তৃক বিনা 3টি ক্ষেত্রে বিনা পণায় গ্রেপ্তার, 56-তে অধস্তন ধারা বিনা পণায় গ্রেপ্তার। বসিলা ডিউটি গেছে, আরে বসিলা, প্রাণের বসিলা, ইনশাল্লাহ আবার আসবো নাকি? আসতে তো হবেই। হ্যাঁ, ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে আসছে ইসের এই বসিলার কথাটা বলে তুমি মনটা খারাপ করে দিলা সিরাজ। কত স্মৃতি ওখানে আমার, সবকিছু রয়ে গেছে ওখানে নাকি? আচ্ছা, তাহলে তাহলে হচ্ছে আপনার ওই কত 57 ধারা আছে আমলের অযোগ্য অপরাধীকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার। আর 59 ধারা আছে জনসাধারণ কর্তৃক 2 শ্রেণীর ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার। বিনা পরোয়ানায় গ্রেপ্তার করে পুলিশের নিকট আনবে, পুলিশ আবার 54 ধারায় গ্রেপ্তার করবে, 57 ধারায় ব্যবস্থা গ্রহণ করবে। আর 61ধারায় 24 ঘন্টার বেশি আটক রাখা যাবে না। 64 ধারায় অপরাধীকে গ্রেপ্তারের নির্দেশ ম্যাজিস্ট্রেট দিতে পারে। 65 ধারায় গ্রেপ্তারের নির্দেশ দিতে পারবে এবং লিখিত পরোয়ানাও ইস্যু করতে পারবে। ঠিক আছে? হ্যাঁ ইনামুল, ঠিক আছে, দাওয়াত নেবো ইনশাল্লাহ। এরপরে হচ্ছে আপনার 66 ধারায় বলতেছে পুলিশ হেফাজত থেকে পলায়ন করলে পুনরায় গ্রেপ্তার। 67-তে বলতেছে 66 ধারার গ্রেপ্তার করার ক্ষেত্রে 47, 48, 49 ধারার পদ্ধতি অনুসরণ করতে হবে। 68 থেকে 74 সমন সম্পর্কে আলোচনা করছে, ঠিক আছে কিনা? 68 ধারায় সমনের সংজ্ঞা, 69-এ সমন জারির পদ্ধতি, 70-এ আপনার এই সাবালক পুরুষের নিকট সমনের কপি পৌঁছে দিয়ে সমন জারি। আর 70, 71 ধারায় বলতে সাক্ষীদের উপস্থিতিতে লটকিয়ে সমন জারি। 72-এ সরকারি কর্মচারীর উপর সমন জারি। 73 ধারায় আপনাকে বলতেছে যে এখতিয়ারের বাইরে সমন জারি করবেন কিভাবে। আর 74 ধারায় আপনার সমন জারির চূড়ান্ত প্রমাণ। এখানে আমাদের আরেকটা জিনিস মনে রাখা লাগবে, যে সমন যদি কোনো ব্যক্তি অমান্য করে, সেক্ষেত্রে 174 ধারায় দণ্ডবিধিত অপরাধ। আর সমনে কোনো ব্যক্তি আত্মগোপন করলে 172 ধারায় অপরাধ। সমনের কপি যদি কোনো ব্যক্তি ছিঁড়ে ফেলায় বা লটকানো কপি তুলে ফেলায়, 173 ধারায় সে অপরাধ করছে বলে গণ্য হবে। এছাড়া দণ্ডবিধি আইনের 485 ক ধারায় সংক্ষিপ্ত বিচারের মাধ্যমে সমন অমান্য করলে তার শাস্তির ব্যবস্থা রয়েছে। এই মন থাকবে না ভাই, নাকি আমার একা মন থাকে? মন থাকবে না আপনাদের? এগুলো একটু পয়েন্ট গুলো মনে রাখতে হবে, সমন রিলেটেড এই দণ্ডবিধি ধারাগুলো আছে। আচ্ছা, এরপর আছে 75 থেকে 86 হচ্ছে গ্রেপ্তারি পরোয়ানা, ঠিক আছে। আর 87-তে হুলিয়া, 88-তে কোরক, 89-তে কোরক্ষিত সম্পত্তি প্রত্যার্পণের বিধান। আর এরপরে আছে 94-তে দলিল পত্র দাখিল করার জন্য আদালত এবং ওসি কি দিতে পারে, সমন ইস্যু করতে পারে। আর 96, 97 তল্লাশি পরোয়ানা। 98-তে চোরাই মাল, জাল দলিল উদ্ধার করার জন্য বিজ্ঞ আদালত তল্লাশি পরোয়ানা ইস্যু করতে পারে। আর 99-তে হচ্ছে এখতিয়ারের বাইরে তল্লাশি করে প্রাপ্ত মালামালের বিলি ব্যবস্থা। আর 99-এর কোয়াতে আপনাকে যেটা বলতেছে, যে 99-এর কোয়াতে আপনাকে বলতেছে যে কি বলতেছে বন্ধুরা, 99-এর কোয়াতে বলতেছে যে আপনার এই যে অবৈধ প্রকাশনা যেগুলো বাজেয়াপ্ত ঘোষণা করা হয়েছে, এগুলো তল্লাশি করে উদ্ধারের প্রক্রিয়া। আর 100 ধারায় বলতেছে অবৈধভাবে আটক ব্যক্তিকে উদ্ধার করার জন্য মানে প্রক্রিয়া। আর 102-3 তল্লাশি সাধারণ নিয়ম। 106-7 শান্তি রক্ষার মুসলেকা। 108-9-10 সদাচরণের মুসলেকা। 127 বেআইনি সমাবেশ ছাত্রের জন্য ভঙ্গের জন্য মৌখিক নির্দেশ। 128 বল প্রয়োগ করে ছত্রভঙ্গ। 129 সামরিক শক্তি তলব।
130, 31 সামরিক বাহিনীর অফিসারের দায়িত্ব কর্তব্য, 132 ধারায় এই সকল ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু করা যাবে না, 144 ধারায় জরুরি আদেশ, 145 থেকে 148 স্থাবর সম্পত্তি নিয়ে কলহ বা বিরোধ দেখা দিলে ম্যাজিস্ট্রেটের দায়িত্ব, 149 থেকে 153 আপনার পুলিশ অফিসার কর্তৃক অপরাধ প্রতিরোধ বা নিবারণের ভূমিকা, 154 থেকে 173 এটা হচ্ছে পুলিশের মেরুদণ্ড। এই অংশটুকু এটা আমাদের ভালো করে পড়তে হবে। 154 ধারা আমলযোগ্য অপরাধের সংবাদ থানায় আসলে পুলিশের দায়িত্ব, 155 ধারা অধর্তব্য অপরাধ তদন্তের পদ্ধতি, 156 ধর্তব্য অপরাধ তদন্তের পদ্ধতি, 157 ধারায় কোন কোন ক্ষেত্রে মামলা তদন্ত থেকে বিরত থাকা যাবে, আর হচ্ছে 160 হচ্ছে সাক্ষীকে তলব করা যাবে, 161-তে বলা হচ্ছে যে আপনার এই সাক্ষীর জবানবন্দি কিভাবে রেকর্ড করতে হবে, 162-তে এইরূপ জবানবন্দির ব্যবহার কি, 164-তে আসামিকে ভয়ভীতি প্রলোভন প্রতিশ্রুতি দেখানো যাবে না, আর 164-তে বলতেছে যে কোন কোন ম্যাজিস্ট্রেট এই স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করবে, সেই প্রক্রিয়া বা সেই বিধানের কথা 164 ধারায় আপনাকে আলোচনা করছে। আজকে আমরা 165 ধারায় চলে যাবো। বন্ধুরা সবাই ভালো আছেন তাই না? আমরা একটা জিনিস জানি যে পুলিশ অফিসারকে কিন্তু তল্লাশির ক্ষমতা দেছে, বাট স্পেসিফিক কিন্তু পুলিশ অফিসার যে তল্লাশি কার্যক্রম করতে পারে বা তল্লাশি করবে সেই সংক্রান্তে পুলিশকে ক্ষমতা দেছে অল্প কিছু ধারায়। যেমন একটু লিখে রাখেন, খাতায় বা বইতে লিখে রাখেন, 102-এর 3 ধারা। কত বন্ধুরা? 102-এর 3 ধারা। তারপরে এই যে 165 ধারা, 166 ধারা, এরপরে হচ্ছে আপনার পুলিশ আইনের 23 ধারা। এই সকল ধারাগুলোতে ডিএমপি অধ্যাদেশ 20-এ, ঠিক আছে, এই সকল ধারাগুলোতে মূলত পুলিশকে সরাসরি তল্লাশির ক্ষমতা দেছে, যে পুলিশ এই সকল ক্ষেত্রে বিনা পরোয়ানায় তল্লাশি কার্যক্রম চালাতে পারে। হ্যাঁ, আমি আপনি পুলিশের চাকরি করি, তো তল্লাশি সংশ্লিষ্ট যে বিধিবিধানগুলো আছে এইটা যদি আমরা ভালো করে না বুঝি বা না জানি, সেই ক্ষেত্রে আমাদের পড়াশোনা কিন্তু বৃথা। তল্লাশির সংজ্ঞাটা কে বলতে পারবে বলেন তো? এই যে হারুন কুড়িগ্রাম, আপনি কন্দি তল্লাশির সংজ্ঞাটা এই কন্দি পারেন কিনা বলেন? হারুন কথা কন, ওসি হারুন কথা বলেন। ওসি হারুন নাটক দেখছেন মোশাররফ করিমের? ডিএমপির ওসি হারুন নাম শুনছেন? নাটক নাম শোনেন না? এটা ইউটিউব থেকে দেখবেন, খুব মজার। জি স্যার। বলেন বলেন। তল্লাশির সংজ্ঞা স্যার পারবো না স্যার। এটা তো খুব অন্যায় ভাই, আপনি 5 মিনিট দাঁড়ায় থাকেন। তল্লাশির সংজ্ঞা না পারলে আপনি পুলিশের চাকরি করেন না, এটা কোনো কথা বললেন? খুবই অন্যায়। এই হারুন আপনি আপনি এটা বলতে পারলে 5 মিনিট দাঁড়ানো আপনার জন্য মাপ। আপনি বলেন হারুন কোন নবীর ভাই ছিল বলেন? স্যার হ্যাঁ, হারুন খলিফা ছিলেন স্যার, এটা জানি স্যার, কিন্তু কোন নবীর ভাই ছিল স্যার এটা জানি না স্যার। আমার ভাইকে আমার কি নবী বানিয়ে দেন। কোন নবী দোয়া করছিল? মুসা নবীর ভাইয়ের নাম মুসলিম ছিল নবী হারুন, স্যার। তাই না? জি ঠিক স্যার। আছে, আমি ঠিক আছে কিনা? জি স্যার। কেন কেন দোয়া করছিল? মুসা আল্লাহ সাল্লাম এখন কথা বলতে পারতেন, মানে তুতলা ছিল এরকম, তাই না? অস্পষ্টতা ছিল, এবং আল্লাহর কাছে দোয়া করছিল যে আমার ভাইকে আমার সাথী বানাই দেন। পারেন না, ইসলাম সম্পর্ক জ্ঞান না, এটা ঠিক না। 5 মিনিট দাঁড়ায় থাকেন আপনি। এই শোনেন, তল্লাশি সংক্রান্ত যে বিধিবিধান সেটাকে বলা হচ্ছে যে আপনার এই যে যে তল্লাশিটা হচ্ছে কোন লুকায়িত জিনিস উদ্ধার করা। কিভাবে উদ্ধার করবেন? আইনানুগ প্রক্রিয়া। আইনানুগ প্রক্রিয়া কোনটা? অর্থাৎ ফৌজদারি কার্যবিধি আইনের 96, 98, 99 এবং 100 ধারায় আদালতের নির্দেশ মোতাবেক লিখিত পরোয়ানা মূলে অথবা বিনা পরোয়ানায়, ফৌজদারি কার্যবিধি আইনের 102, 3, পিআরবি 280 বিধি অনুসরণ করে যে কার্যক্রমগুলো পরিচালনা করা হয় সেটাই মূলত তল্লাশির কার্যক্রম। এখন নরমালি পুলিশ অফিসার আদালতের পরোয়ানা নিয়ে তল্লাশি কার্যক্রম চালাবে, এটাই আইনের বিধান বা এটাই হচ্ছে নিয়ম, নাকি? মানে আপনি বিয়ে করবেন, প্রাপ্তবয়স্ক হতে হবে। প্রাপ্তবয়স্ক হওয়া ছাড়া আপনি বিয়ে করতে পারবেন না। তবে প্রাপ্তবয়স্ক না হয়েও কিন্তু বিয়ে করা যায়। হ্যাঁ, অর্থাৎ আদালতের নির্দেশ ছাড়া আপনি তল্লাশি করতে পারবেন না, পরোয়ানা বললে তল্লাশি করতে হবে। এটাই আদালতের নিয়ম বা এটাই সিস্টেম। কিন্তু জরুরি প্রয়োজনে আপনি বিনা পরোয়ানায় তল্লাশি করতে পারবেন, সেই ক্ষমতাও পুলিশকে দেছে। কোন ধারায় দেছে বন্ধুরা? দেশে পুলিশ আইনের 23 ধারায় পুলিশকে দেছে, এবং পুলিশ আইনে কার্যবিধির 165-তে দেছে, কার্যবিধির 166 ধারায় দেছে। ঠিক আছে কিনা? 165 ধারায় কি বলছে বন্ধুরা? 165 ধারায় বলতেছে যে 165 ধারায় আপনাকে এখানে বলতেছে যে পুলিশ অফিসার, পুলিশ অফিসার কি করতে পারবে? তল্লাশি কার্যক্রম সে আপনার চালাইতে পারবে। কোথায়? সেই তল্লাশি কার্যক্রমটা বেসিক্যালি আপনার চালাবে সে হচ্ছে তার নিজ থানা এলাকায়। এটা কিন্তু অপর থানা এলাকার কথা বলে নাই। কোন থানা এলাকার কথা বলছে বন্ধুরা?
নিজ থানা এলাকায় পুলিশ অফিসার তল্লাশি কার্যক্রম চালাতে পারবে। এই ক্ষমতা পুলিশ অফিসারকে ফৌজদারি কার্যবিধি আইনের 165 ধারায় সরাসরি দিয়েছে। তাহলে পুলিশ অফিসার যে তল্লাশি করতে পারে তার আইনগত ভিত্তি আলোচনা করো, তখন কি লিখবেন উত্তরটা? তখন পুলিশ অফিসার যে তল্লাশি করতে পারে তার আইনগত ভিত্তি সেটা হচ্ছে এই 165 এবং 166, মূলত এই দুটো ধারাই হলো মূল। ঠিক আছে কিনা? তবে পুলিশ অফিসার পৃথিবীতে যত প্রকারের তল্লাশি করুক না কেন, সকল তল্লাশি কার্যক্রমে সিআরপিসির 102(3), পিআরবি 280 বিধি অনুসরণ করা আবশ্যক। অর্থাৎ এর বাইরে যাইয়ে পুলিশ তল্লাশি করতে পারবে না। কথা ক্লিয়ার কিনা? তাহলে এমসিকিউ আসতে পারে যে 165 ধারায় কে তল্লাশি করতে পারে? পুলিশ তল্লাশি করতে পারে। কোন ধারায়? 165 ধারায়। কোন আইনে? সিআরপিসি আইনে। তাহলে 165 ধারায় পুলিশে আপনার এই যে তল্লাশির ক্ষমতা দেওয়া হয়েছে কোন পদের পুলিশ অফিসারকে? ভারপ্রাপ্ত কর্মকর্তা বা পুলিশ অফিসার তদন্তের জন্য যুক্তিসঙ্গত বিশ্বাস মনে করে এমন পুলিশ অফিসার, নাকি কোন উপরের সবাই, নাকি কোনোটি না? তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে উপরের সবাই। মানে 165 ধারায় মূলত ওসির কথা বলছে এবং তদন্তকারী কর্মকর্তার কথা বলছে। তদন্তকারী কর্মকর্তাকে যিনি একটা মামলার আয়ু, এই আয়ু তল্লাশি কার্যক্রম তিনি পরিচালনা করতে পারবেন। তিনি যদি মনে করেন যে একটা মামলার, যেমন আজকে আমরা একটা হোন্ডা চুরির পিওতে গেছিলাম, হোন্ডা চুরি হয়েছে। তাহলে আমরা যদি মনে করি, মামলার আয়ু যদি মনে করে যে অমুকের বাড়িতে এই চোরাই হোন্ডাটা আছে বলে মনে হচ্ছে বা সাসপেক্ট করা হচ্ছে, সেই ক্ষেত্রে বলতেছে যে আপনি তার বাড়িতে আপনি তল্লাশি কার্যক্রম চালাতে পারবেন। এই ক্ষমতা ফৌজদারি কার্যবিধানের 165 ধারায় থানার ওসি কে দেছে এবং মামলা তদন্তকারী কর্মকর্তাকে দেছে। এমসি কাকে কাকে দেছে? ওসি কে দেছে। আর কাকে দেছে? মামলা তদন্তকারী কর্মকর্তাকে বেসিক্যালি দেছে। তো 165 ধারায় কোথায় 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 হচ্ছে আপনার এই তল্লাশি কার্যক্রম চালানো যাবে ভাই? নিজ থানা এলাকা। 165 ধারায় কিন্তু মনে রাখবেন কোথায়? এমসিকিউ, নিজ থানা এলাকায় এটা করতে পারবে। আর 165 ধারায় কোথায় তল্লাশি করা যাবে না? অন্য থানা এলাকায় কিন্তু তল্লাশি করা যাবে না। তবে হ্যাঁ, শর্ত থাকে যে মানে ইচ্ছা করলেই কিন্তু নিজ থানা এলাকায় আপনি তল্লাশি কার্যক্রম চালাতে পারবেন না। কি? যদি কোনো জিনিস, কোনো ব্যক্তির জিনিস যদি কোনো ব্যক্তির কি ব্যাংকের অধীনে থাকে, অথবা যদি কোনো ব্যক্তি দণ্ডবিধির 403, 403 তো জানেন কি বলছে? 403 হচ্ছে আত্মসাৎ, 406 অপরাধজনক বিশ্বাসভঙ্গ, 408 চাকর কর্তৃক মনিবের অপরাধজনক বিশ্বাসভঙ্গ, 409 সরকারি কর্মচারী অপরাধজনক বিশ্বাসভঙ্গ, 421 থেকে 424 প্রতারণা সংশ্লিষ্ট বিষয়, 465 জালিয়াতি এবং 477 ক, এটাও জাতীয় জালিয়াতি রিলেটেড। এই ধরনের কোনো বিষয় যদি কোনো ব্যাংকের অধীনে থাকে, সেই ক্ষেত্রে ব্যাংকের পূর্ব অনুমতি ছাড়া আপনি তল্লাশি কার্যক্রম চালাতে পারবো না। তাহলে আমরা এখানে কি দেখলাম বন্ধুরা? আমরা 165-তে প্রথম স্টেপে দেখলাম আপনি পুলিশ অফিসার যে কোনো জায়গায় আপনি তল্লাশি চালাতে পারবেন, এটা আপনার ক্ষমতা দিয়েছে। তবে না, এখানে বলছে আপনার ক্ষমতা দিয়েছে ঠিক আছে, আপনি ইচ্ছা করলেই তল্লাশি করতে পারবেন না যদি ওই সকল জিনিস মানে কোনো ব্যাংকের অধীনে থাকে। মনে করো যে আমার ব্যাংকে কয় টাকা আছে, আপনি ইচ্ছে করলেই তল্লাশি করতে পারবেন না। এই তল্লাশি চালাইতে গেলে অবশ্যই আদালতের স্টেটমেন্ট লাগবে, আদালতের অনুমতি লাগবে। অনুমতি ছাড়া কিন্তু আপনি এই তল্লাশি কার্যক্রম পুলিশকে কিন্তু করার ক্ষমতা এখানে দেয়া হয়নি। তো এখানে আরেকটা জিনিস মনে রাখবো যে নিচের কোনটির অধীনের কোনো তথ্য পুলিশ সরাসরি তল্লাশি করতে পারবে না? ব্যাংকের অধীনে কোনো তথ্য সরাসরি তল্লাশি করতে পারবে না। তারপরে বলতেছে যে এই তল্লাশি কার্যক্রম কে পরিচালনা করবে? যত দূর সম্ভব পুলিশ অফিসার নিজে নিজেই এটা তল্লাশি করবে। অর্থাৎ যার মামলা বা থানার ওসি তিনি তল্লাশি কার্যক্রম করবে, অন্য কারোদের না করা নেই সমীচীন বলে গণ্য হবে। এই কথাটাই ফৌজদারি কার্যবিধি আইনের 165-2 আপনাকে বলতেছে। 165-3 বলতেছে যে তিনি যদি কোনো কারণে তল্লাশি করতে অসমর্থ হন এবং তল্লাশি পরিচালনার জন্য উপযুক্ত অন্য কোনো ব্যক্তি সেই সময় উপস্থিত না থাকে, তাহলে তিনি উহার কারণ লিপিবদ্ধ করিয়া তাহার অধস্তন কোনো অফিসারকে তল্লাশি করতে বলবে। তাহলে কি বলতেছে? তিনি যদি কোনো কারণে তল্লাশি না করতে পারেন, তাহলে এমসিকিউ কার দ্বারা তল্লাশি করা যাবে? অধস্তন কোন অফিসার দ্বারা তল্লাশি করা যাবে। কিভাবে তল্লাশি করতে হবে? তার কারণ দিয়ে, তাকে একটা প্রত্যয়ন দিয়ে বলতে হবে যে ভাই আমি ব্যস্ত আছি বা আমি অন্য কাজ করতেছি, আপনি তল্লাশি কার্যক্রমটা করে আপনাকে সহায়তা করতে পারেন। এবং এই যে অধস্তন অফিসারকে যদি এরকম নির্দেশনা দেয়, তাহলে অধস্তন অফিসারও কিন্তু তল্লাশি কার্যক্রম পরিচালনা করতে পারবে। কয় ধারায় বলতেছে? 165-3 উপধারায় বলতেছে। এত উপধারা মনে মনে থাকবে না রে ভাই, ডাইরেক্ট 165 ধারায় বলতেছে, এইটা মনে রাখবেন। এরপরে বলতেছে
যে এই যে যে তল্লাশি পরোয়ানা দিল বা এই যে যে তল্লাশি পুলিশ কার্যক্রম করবে, আমি আগেই বলছি আপনাদের যে পৃথিবীতে যত তল্লাশি কার্যক্রম রিলেটেড বিষয় আছে, সকল তল্লাশিতে পুলিশ অফিসার ফৌজদারি কার্যবিধির 102, 103 ধারা অনুসরণ করবে এবং যতদূর সম্ভব পিআরবি 280 বিধি অনুসরণ করেই তল্লাশি কার্যক্রম চালাতে হবে। মনে থাকবে, ওখানে অর্থাৎ সাক্ষী তলব করতে হবে, দুই বা ততোধিক ব্যক্তিদেরকে ডাকতে হবে, সম্মানিত ব্যক্তিদেরকে ডাকতে হবে, তারপর আছে বেশ্যা, দস্যু বা আছে আপনার অভ্যাসগত মদ্যপ, খারাপ চরিত্র, দুশ্চরিত্রের লোক, এই সকল ব্যক্তিদেরকে কি করা যাবে না বন্ধুরা, সাক্ষী হিসেবে কিন্তু তলব করা যাবে না। যারা সম্মানিত, যাদের সমাজে কি আছে, আপনার হচ্ছে এই মানে সম্মান আছে, এই ধরনের ব্যক্তিকে হচ্ছে আপনাদেরকে ডাকতে হবে। ক্লিয়ার? আমার কথা কি বুঝতে পারছেন নাকি বোঝেন নাই? আচ্ছা, বুঝতে পারলে ভালো। তাহলে এই তল্লাশি কার্যক্রমে অবশ্যই সিআরপিসির 102(3), পিআরবি 280 বিধি অনুসরণ করতে হবে। এখন তল্লাশি করছেন, ভালো কথা। তল্লাশি করে আমরা 103 ধারায় কি শিখছি? অবশ্যই বাড়ির মালিক সাক্ষীদেরকে একটা নকল আপনাকে দিতে হবে, ঠিক আছে কিনা? এবং ম্যাজিস্ট্রেট কোনো বিশেষ কারণবশত বিনামূল্যে সরবরাহ না করিলে আপনাকে টাকা দিয়ে ওই ওই নকলটা আপনি কিন্তু নিতে পারেন। অর্থাৎ এই যে যে তল্লাশি কার্যক্রম চালানো হয়েছে, আপনি যদি কোনো নকল আদালত থেকে দাবি করেন, আদালত আপনাকে কিন্তু দিতে বাধ্য। যদি বিনামূল্যে না দেয়, টাকা দিয়ে বা ফিস দিয়ে এই নকল আপনি তুলতে পারবেন। কোথা থেকে তুলতে পারবেন? এমসিকিউ, আদালত থেকে আপনি তুলতে পারবেন। তাহলে বন্ধুরা, 165 ধারা থেকে কি কি এমসিকিউ কোশ্চেন হতে পারে? 165 ধারা হচ্ছে মূলত পুলিশ অফিসার কর্তৃক তল্লাশি। কে কর্তৃক তল্লাশি? পুলিশ অফিসার কর্তৃক তল্লাশি। কোন ধারা? 165 ধারা। কোন আইনের? সিআরপিসি আইনের। কে করবে? থানার ওসি করবে। আর কে করবে? মামলা তদন্তকারী কর্মকর্তা করবে। কখন করবে? মামলা সংশ্লিষ্ট কোনো দ্রব্য, বস্তু, আলামত থানা এলাকায় লুকায় থাকলে তখন করবে। এমসিকিউ, কোন এলাকায় করবে? থানা এলাকায়। কোন থানা এলাকা? কেবলমাত্র নিজ থানা এলাকা। কোন জায়গায় তল্লাশি করতে পারবে না? ব্যাংকের অধীনের কোনো তথ্য তল্লাশি করতে পারবে না। কার অনুমতি ব্যতীত? আদালতের অনুমতি ব্যতীত। তারপরে নিজে তল্লাশি করতে অসমর্থ হলে কাকে দ্বারা তল্লাশি করানো যাবে? অধস্তন অফিসার দ্বারা তল্লাশি করানো যাবে। কি করতে হবে? লিখিত পরোয়ানা ইস্যু করতে হবে। কার প্রতি? অধস্তন অফিসারের প্রতি। অধস্তন অফিসার কার্যবিধির কোন কোন ধারা অনুসরণ করে তল্লাশি করবে? 102, 3 ধারার পদ্ধতি অনুসরণ করে তল্লাশি করবে। তল্লাশির নকল কাকে দিতে হবে? বাড়ির মালিক বা সাক্ষীদেরকে দিতে হবে। এবং আদালত থেকেও আপনি এটা তুলতে পারবে। আদালত বিনামূল্যে না দিলে কিভাবে নেবে? অবশ্যই তার যে ফিস আছে, ফিস দিয়ে এই কার্যক্রমটা সে নেবে। দেখছেন, প্রায় 10টা 15টা এমসিকিউ শিখে গেলাম এখান থেকে আমরা, এবং এই ধারাটা সম্পর্কে আমরা একটা ভালো ধারণা অর্জন করলাম। এখন হচ্ছে সরাসরি আমরা চলে যাব, বলতেছে যে আপনার কি বলতেছে যে 166 ধারায় কি বলছে সেই সম্পর্কে আমরা চলে যাব। এখানে আরো আরো কিছু এমসিকিউ আপনাদের জন্য আমি রেডি করছি, এগুলো একটু দেখবেন বা আমি একটু বলি। যেমন এখান থেকে এমসিকিউ আসতে পারে যে ফৌজদারি কার্যবিধি আইনে আপনার তল্লাশি সংক্রান্তে কোন কোন ধারাগুলো রয়েছে। সেগুলো আছে আপনার 102, 3, 165, 166, পুলিশ আইনের 23 ধারা, কার্যবিধি 550 ধারা, এই ধারাগুলো আমরা এখানে ব্যবহার করতে পারি। এরপরে আমরা যদি প্রশ্ন আসছে এভাবে যে জব্দ তালিকা বিবরণ নং কত অনুযায়ী করতে হয়, সেটা হচ্ছে 44 অনুসারে করতে হয়। বাংলাদেশ ফর্ম নং কত অনুযায়ী করতে হয়? এটা হচ্ছে 53, কত, কত জানো জব্দ তালিকার বাংলাদেশ ফর্ম নং কত জানো? 52, 76 নাকি কত জানো ভাই? সরি, 53, 76। হ্যাঁ, 53, 76 অনুসারে করতে হয়। এবারে জব্দ তালিকায় কতজন সাক্ষী তলব করতে হয়? 2 বা ততোধিক ব্যক্তির সাক্ষ্য তলব করতে হয়। সাক্ষীরা কি হবে? গণ্যমান্য হবে। কোন এলাকার হবে? নিজ এলাকা বা পার্শ্ববর্তী এলাকার হতে পারে। এবার সাক্ষীর কি নিতে হয়? স্বাক্ষর নিতে হয়। সাক্ষী যদি স্বাক্ষর না দেয় কয় ধারায় অপরাধী? 187 ধারায় অপরাধী। সাক্ষী যদি লেখাপড়া না জানে তাহলে কি করতে হবে? আঙ্গুলের ছাপ নিতে হবে। কোন আঙ্গুলের ছাপ নিতে হবে? বৃদ্ধা আঙ্গুলের ছাপ নিতে হবে। মন থাকবে? এরপরে প্রশ্ন আসতে পারে যে জব্দ তালিকায় লেবেলে স্বাক্ষর করবে কে? তদন্তকারী কর্মকর্তা আছে, লেবেলে আপনার স্বাক্ষর করবে। জব্দ তালিকার 1 কপি কাকে দিতে হবে? বা আছে মামলার যিনি আয়ু আছেন, মামলার যিনি সাক্ষী আছেন, এবং বলা আছে যে আপনার এই যে আরে কি কয়, বলা আছে যে আপনার যিনি সাক্ষী আছেন অথবা যিনি আছে এই যে আরে কি বাড়ির মালিককে আপনাকে 1 কপি দিতে হবে। এই এমসিকিউ গুলো আমরা মনে রাখবো। বন্ধুরা, আমরা তো শিখলাম নিজ থানা এলাকা, তাহলে অন্য থানা এলাকায় তল্লাশির প্রয়োজন হতে পারে না আমাদের চাকরি জীবনে? দেখছেন না যে নিজ থানা এলাকা না, অন্য থানা এলাকায় তল্লাশি হতে পারে। মনে করেন শ্রীপুর থানা থেকে একটা হোন্ডা চুরি হয়েছে আজকে, গতকালকে রাত্রে। তাহলে এই হুন্ডাটা চুরি হয়ে
মনে করেন যে আপনার এই মাগুরা সদরে নিয়ে একজনের বাড়িতে লুকায় রাখছে। পুলিশ অফিসার পুলিশ অফিসার কোনোভাবে মনে করেন সংবাদ পাইছে, পুলিশ অফিসার কোনোভাবে সংবাদ পাইছে এই হুন্ডাটা হয়তো মনে করেন মাগুরা জেলার কি যেন একটা মোড় আছে, ভাইনার মোড়, ভাইনার মোড়ে ক নামক ব্যক্তির বাড়িতে লুকায়িত আছে নাকি। তাহলে সেই ক্ষেত্রে পুলিশ অফিসারের দায় দায়িত্ব কি ব্যাখ্যা করো। তখন কিন্তু আপনাকে এই 166 ধারা দিয়ে অ্যান্সার করতে হবে। যখন নিজ থানা এলাকা ছাড়া এখতিয়ারের বাইরে আপনি অন্য কোনো থানা এলাকায় যে বিনা পরোয়ানায় তল্লাশি কার্যক্রম চালাবেন, সেক্ষেত্রে 166 ধারায় পুলিশকে ক্ষমতা দিয়েছে। কি বলতিছে? বলতিছে আমরা যেটা আগে শিখছি যে নর্মালি পুলিশ আদালতের পরোয়ানা নিয়েই তল্লাশি কার্যক্রম চালাবে, এটাই পুলিশের বিধান বা এটাই আইনে বলা হয়েছে। তবে নিজ থানা এলাকায় 165-তে বিনা পরোয়ানায় করতে পারবে এবং অন্য থানা এলাকায় 166-তে বিনা পরোয়ানায় করতে পারবে। 166 দ্বারা কি কইছে? বলতেছে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অথবা ইন্সপেক্টর পদমর্যাদার নিম্নে নহে, ঠিক আছে কিনা। হ্যাঁ, সেক্ষেত্রে তিনি যদি মনে করে যে মামলা সংশ্লিষ্ট কোনো দ্রব্য বস্তু বা আলামত অন্য থানা এলাকায় লুকায়িত আছে, সেক্ষেত্রে ওই জেলার থানার ভারপ্রাপ্ত অফিসার দ্বারা কি করতে পারবে, বা এই তল্লাশি কার্যক্রমটা আপনি সেইখানে চালাতে পারবে। এখানে কিছু কিছু বইতে ঝামেলা আছে, লেখছে যে অন্য থানার সাব ইন্সপেক্টর পদের নিম্নে নয় এমন অফিসার দ্বারা তল্লাশি করতে হবে। আবার আমি যে হ্যান্ডবুক পড়াচ্ছি কাজী শামসুর রহমানের, এখানে লেখা আছে ইন্সপেক্টর পদের নিম্ন নয় এমন অফিসার দ্বারা করতে হবে, অর্থাৎ অন্য থানা এলাকায়। তো এখানে আমরা সাব ইন্সপেক্টর লিখবো না, যদি এমসিকিউ আসে অবশ্যই লিখবো যে ইন্সপেক্টর পদমর্যাদার নিম্ন নয় এমন অফিসার দ্বারা হচ্ছে আপনার এই কার্যক্রমটা হচ্ছে আপনাকে চালাতে হবে। এই সবাই পড়েন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, পড়েন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আচ্ছা, তাহলে এখন এই যে যে তল্লাশি মনে করেন আপনি করবেন, এই রূপ যদি তল্লাশির যার কাছে করবেন, সেই ক্ষেত্রে 165 ধারা অনুসারে কার্যক্রম করতে হবে এবং কোনো জিনিস পাওয়া গেলে অনুরোধকারী অফিসারের নিকট সেটা প্রেরণ করতে হবে। অর্থাৎ আপনি যে অপর অফিসারের মাধ্যমে এই তল্লাশি কার্যক্রম আপনি চালাবেন, সেই ক্ষেত্রে 165 ধারায় বলতেছে অনুসারে আপনাকে কাজটা করতে হবে। এবং যদি আপনি মনে করেন না আমি মোহাম্মদপুর শ্রীপুর থানায় আছি, এখন যদি এই মাগুরা জেলার সদর থানায় যে আমি তল্লাশি চালাবো, সদর থানার ওসির সহায়তা নিলে বা পুলিশের সহায়তা নিলে আমার মালামাল উদ্ধার করা সম্ভব হবে না, ঠিক আছে কিনা, মালামাল উদ্ধার করা সম্ভব হবে না। সেই ক্ষেত্রে বলা, যেমন আমাদের কি হয়েছে, মাদক উদ্ধার হয়েছে, ঠিক আছে কিনা, অন্য থানার লোক আচ্ছা, সেই ক্ষেত্রে আপনার বলতেছে যে আপনি অন্য থানা এলাকায় আপনি ওই মানে মাগুরা জেলার সদর থানার পুলিশের সহায়তা না নিয়েই, হ্যাঁ, আপনি কি করতে পারবেন, আপনি 165 ধারার অনুসরণ করে 102-3 ধারার পদ্ধতি মাইনে আপনি তল্লাশি কার্যক্রম চালাতে পারবেন। অর্থাৎ মাগুরা সদর থানাকে অবগত না করেই আপনি তল্লাশি কার্যক্রম চালাবেন, সাক্ষীদের উপস্থিতিতে সব কার্যক্রম চালাইয়ে মালামাল উদ্ধার করে তারপরে মাগুরা সদর থানাকে অবগত করবেন। এবং এই যে যে তল্লাশির যাবতীয় কার্যক্রম আপনি পরিচালনা করতেছেন, সকল কার্যক্রম কিন্তু সিআরপিসির 102-3 পিআরবি 280 বিধি অনুসরণ করেই আপনাকে করতে হবে। তাহলে আমরা এখানে কি শিখলাম বন্ধুরা? নিজ থানা এলাকায় তল্লাশি 165, অপর থানা এলাকায় তল্লাশি 166, অপর থানা এলাকায় তল্লাশি করতে হবে পুলিশের কোন পদমর্যাদার নিম্ন নয় এমন অফিসার দ্বারা, ইন্সপেক্টর পদমর্যাদার নিম্ন নয় এমন অফিসার দ্বারা। আর যদি আপনার জরুরি ভিত্তিতে যদি মনে করেন যে অপর থানার অফিসার দ্বারা তল্লাশি করতে গেলে আলামত নষ্ট হয়ে যাবে, লুকায় যাবে, সরাই ফেলবে, সেই ক্ষেত্রে কি করা যাবে? সেই ক্ষেত্রে বলতেছে যে আপনি কি করতে পারবেন, হ্যাঁ বন্ধুরা, কি করতে পারবে? বলতেছে যে আপনি নিজে নিজেই তল্লাশি করতে পারবেন, ঠিক আছে কিনা। তল্লাশি করার পরে ওই থানার অফিসার ইনচার্জকে অবগত করবেন এবং আপনি যে তল্লাশি করতেছেন এই তল্লাশির ক্ষেত্রে সিআরপিসির কোন কোন ধারাকে অনুসরণ করতে হবে? 102-3 পিআরবি 280 বিধিকে আপনাকে অনুসরণ করতে হবে। সবাই পড়েন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। পরীক্ষার রেজাল্ট কি 5 তারিখে দেবে? হ্যাঁ নাকি, কি শোনা যাচ্ছে? আচ্ছা, গেল। তো 165-166 থেকে মূলত কি টাইপের কোশ্চেন আসতে পারে সেগুলো আমি একটু বলে পরের ধারায় যাব। 165-66 ধারা থেকে মূলত প্রশ্ন আসতে পারে পুলিশ অফিসার কর্তৃক তল্লাশির ক্ষমতা ব্যাখ্যা করো। তখন এই 165, 166, 102-3, পুলিশ আইনের 23, পিআরবি 118, 280 এই ধারাগুলো দিয়ে আপনাকে অ্যান্সার করতে হবে। পুলিশ অফিসার নিজ থানা এলাকায় কি রূপ তল্লাশি কার্যক্রম করতে পারে, পুলিশ অফিসার অপর থানা এলাকায় কি রূপ তল্লাশি কার্যক্রম করতে পারে, এই টাইপের প্রশ্ন পদোন্নতি পরীক্ষায় 5-5 মার্কের করে আসতে পারে। ক্লিয়ার? হ্যাঁ, বিনা পড়া না, এই তো আমরা ইম্পর্টেন্ট বলছিলাম। আচ্ছা,
এরপরে আমরা সরাসরি চলে যাব ফৌজদারি কার্যবিধির 167 ধারায়। 24 ঘন্টার মধ্যে তদন্ত সম্পন্ন না করা গেলে তখনকার কার্যপদ্ধতি কি। অর্থাৎ আমরা যে এই যে পুলিশ রিমান্ড সম্পর্কে আলোচনা করছে 167 পিআরবি 324 বিধিতে আলোচনা করছে, এইটা একটু ভালো করে আমাদেরকে শিখতে হবে। বইতে যা আছে এটা পরে বলতেছি। পুলিশ রিমান্ডটা কি বন্ধুরা? পুলিশ রিমান্ড শব্দের অর্থ হচ্ছে পুলিশের হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা। কাকে জিজ্ঞাসাবাদ করা? আসামিকে জিজ্ঞাসাবাদ করা, অথবা কোনো অভিযুক্ত বা সন্দেহভাজন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হয়, তাই না? তো এই জিজ্ঞাসাবাদ কে করে 167 ধারায়? পুলিশ করে। কোন ধারা মতে? 167 ধারা মতে। কোন আইনের? সিআরপিসি আইনের পিআরবি কত? 324 বিধিতে। তাহলে পুলিশ রিমান্ডটা কি বা পুলিশের জিজ্ঞাসাবাদটা কি জানেন তো সবাই নাকি? কে বলতে পারে? কেউ বলতে পারবে এখানে? আচ্ছা, বলতে গেলে সময় যাবে, আমিই বলি। লিখবেন 1898 সালে প্রণীত ফৌজদারি কার্যবিধি আইনের 167 ধারা পিআরবি 324 বিধি মোতাবেক কোনো অভিযুক্তকে আদালতের নির্দেশ মোতাবেক পুলিশ হেফাজতে রেখে মামলা সংশ্লিষ্ট কোনো দ্রব্য বস্তু আলামত বা আসামি গ্রেপ্তার সংশ্লিষ্টতা বিষয়ে জিজ্ঞাসাবাদ করার নামই পুলিশ রিমান্ড। মন থাকবে? একটা নোট দেব। পুলিশ রিমান্ড আপনার সর্বোচ্চ 15 দিন পর্যন্ত হতে পারে। ফলে তবে পুলিশ হেফাজতে কোনো আসামিকে এনে অন্যায়ভাবে নির্যাতন করা যাবে না, এটা আইনে নিষেধ রয়েছে, এটা মানবাধিকার লঙ্ঘন। কথা কি ক্লিয়ার? আচ্ছা, এটা আমরা এবার একটা নোট দিয়ে দেবো। আর পুলিশ রিমান্ডটা মূলত কি বা পুলিশ রিমান্ডের উদ্দেশ্য কি? কেউ কি আমাকে বলতে পারে পুলিশ রিমান্ডের উদ্দেশ্য কি? আমি কই, কোথায় গেলে সময় যাবে না, তাই না? পুলিশ রিমান্ডের 1 নম্বর উদ্দেশ্য আছে প্রকৃত অপরাধীকে শনাক্ত করা। 2 নম্বর উদ্দেশ্য আছে অপরাধের সাথে মূল অপরাধীদেরকে গ্রেপ্তার করা। 3 নম্বর উদ্দেশ্য আছে অপরাধের বৃত্তান্ত অনুসন্ধান করা। 4 নম্বর উদ্দেশ্য আছে আসামিকে গ্রেপ্তার করা। 5 নম্বর উদ্দেশ্য আছে আইন শৃঙ্খলা প্রতিষ্ঠা করা। 6 নম্বর উদ্দেশ্য আছে অপরাধ প্রতিরোধ বা নিবারণ করা। 7 নম্বর উদ্দেশ্য আছে বাদীকে ন্যায় বিচার পাইয়ে দেওয়া। 8 নম্বর উদ্দেশ্য আছে শান্তি শৃঙ্খলা রক্ষা করা। এইগুলো আছে রিমান্ডের মূল উদ্দেশ্য। অর্থাৎ ঘটনা সম্পর্কে প্রকৃত তথ্য উপাত্ত আলামত পাওয়াটাই রিমান্ডের মূল উদ্দেশ্য। মন থাকবে? হ্যাঁ, মন থাকবে। এখন কথা হচ্ছে যে এই যে যে রিমান্ড, এই রিমান্ডের জন্য আবেদন কে করে নরমালি? এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ, যে রিমান্ডের জন্য আবেদন বেসিক্যালি কে করে। বলতেছে যে তিনি এখানে নরমালি থানাতে প্র্যাকটিসটা হচ্ছে রিমান্ডের আবেদন করে সাব ইন্সপেক্টর, ঠিক আছে কিনা? তবে এটা অনুমোদন করে বা ফরওয়ার্ডিং করে হচ্ছে থানার ওসি। হ্যাঁ, তাহলে যিনি ফরওয়ার্ডিং, তবে এখানে যে বইতে লেখছে যে ইন্সপেক্টর নিম্নপদস্থ না হন, অবিলম্বে লিখিত ঘটনা সম্পর্কে নকল সহ আসামিকে নিকটতম বিচারিক ম্যাজিস্ট্রেটের নিকট পাঠাইতে হবে। অর্থাৎ আপনি যে আসামিকে রিমান্ডের আবেদন করবেন, এই আসামির বিস্তারিত প্রতিবেদন বা ফরওয়ার্ডিং ম্যাজিস্ট্রেটের নিকট পাঠাইতে হবে, যে তিনি কোন আসামিকে ধরছেন, কেন ধরছেন, কি পারপাসে ধরছেন। হ্যাঁ, এই সংশ্লিষ্টতা বা এই বিষয়ে আপনাকে লিখিত প্রতিবেদন আকারে জানাতে হবে। কে জানাবে? মামলার রায় জানাবে। কাকে জানাবে? নিকটতম ম্যাজিস্ট্রেটকে বিষয়টা আপনার জানাবে। এখন বলতিছে যে রিমান্ড সাধারণত কে মঞ্জুর করতে পারবে না? রিমান্ড বলতিছে যে 3য় শ্রেণীর কোন ম্যাজিস্ট্রেট রিমান্ড মঞ্জুর করতে পারবে না। পারবে কেডা? 1ম শ্রেণী ম্যাজিস্ট্রেট। আর পারবে কে? ক্ষমতা সম্পন্ন 2য় শ্রেণীর ম্যাজিস্ট্রেট আপনার রিমান্ড মঞ্জুর করতে পারবে। রিমান্ডের অর্থ নয় নিচের কোনটি? রিমান্ডের অর্থ নয় আছে মারধর করা, নির্যাতন করা, হুমকি দামকি দেওয়া, এগুলো রিমান্ডের অর্থ কিন্তু নয়। আমি বুঝাতে পারছি? তাহলে আমরা আরেকটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, রিমান্ড সর্বোচ্চ কতদিন পর্যন্ত হতে পারে? এটা কিন্তু এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট। রিমান্ড সর্বোচ্চ হচ্ছে আপনার কয়দিন হতে পারে বন্ধুরা? রিমান্ড সর্বোচ্চ হচ্ছে আপনার 15 দিন পর্যন্ত আপনার রিমান্ড হতে পারে, ঠিক আছে কিনা? আচ্ছা, এক নাগারে 15 দিন রিমান্ড দেওয়া যায় সিআরপিসির কোন ধারায় বলছে? কেউ কি বলতে পারেন? এটা সিআরপিসির দেখবেন 344 ধারায় আছে। এক নাগাড়ে 15 দিন রিমান্ড দেওয়া যায়, মানে একটানা 15 দিন। সেটা হচ্ছে কোন মামলার চার্জশিট দেওয়ার পরে আদালত যদি মনে করে যে আসামির কাছ থেকে আরো তথ্যপত্র নেওয়া প্রয়োজন বা জানা প্রয়োজন, সেক্ষেত্রে 344 ধারায় আসামিকে আরো একটানা 15 দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেওয়ার ক্ষমতা আদালতের আছে। অর্থাৎ এটা একটানা 15 দিন, সেটা 306, এগুলো আসবে না পরীক্ষায়, সেটা 344 ধারায় আপনাকে বলছে। যাও, এখন আপনারা যদি একটু খেয়াল করেন বন্ধুরা, এই 167তে কিন্তু আর একটা গুরুত্বপূর্ণ রিটেনের প্রশ্ন আছে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন।
যেমন ফৌজদারি মামলা তদন্তের সময়সীমা লেখো। আচ্ছা, আমার কি শোনা যাচ্ছে? শোনা যায়? আচ্ছা, ধন্যবাদ। তো এখন এই যে যে একটা প্রশ্ন, আপনারা যদি যারা একটু পুরনো স্টুডেন্ট তারা জানে যে মামলা তদন্তের কিন্তু একটা সময়সীমা আছে। যেমন নারী শিশুতে মামলা তদন্তের সময়সীমা, মাদকে মামলা তদন্তের সময়সীমা, হ্যাঁ, এসিডে তদন্তের সময়সীমা, সিআরপিসি তেও কিন্তু মামলা তদন্তের একটা সময়সীমা আছে। এই সময়ের মধ্যে যদি তদন্ত কার্যক্রম শেষ না হয়, তাহলে আসামির জামিন পাওয়া কিন্তু আসামির একটা অধিকার। কথা বুঝতে পারতেছেন? একটা মামলা তদন্ত সিআরপিসি তে বলতেছে যে একটা মামলা তদন্ত করার জন্য আদালতের আদেশ প্রাপ্তের তারিখ হতে আপনার 120 দিন অর্থাৎ 120 দিনের মধ্যে আপনাকে এই তদন্ত কার্যক্রম আপনাকে শেষ করতে হবে। কি বলছি? আদালতের আদেশ প্রাপ্তির তারিখ হতে 120 দিনের মধ্যে আপনাকে এই তদন্ত কার্যক্রম আপনাকে শেষ করতে হবে। ক্লিয়ার? এখন বলতিছে যে তদন্তে সংশ্লিষ্ট যদি মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড অথবা 10 বছরের ঊর্ধ্বে মেয়াদের কারাদণ্ডনীয় না হয়, তার অপরাধটি ম্যাজিস্ট্রেট আদালত যদি গ্রাহ্য করতে পারে, তিনি তার সন্তুষ্ট সাপেক্ষে জামিন দিতে পারবে। তাহলে ভালো একটা কথা বলছে, দেখেন। বলতেছে ফৌজদারি আদালতের মামলাটা বলতেছে ম্যাজিস্ট্রেটের এমসিকিউ কখন ম্যাজিস্ট্রেট নির্দেশ দেওয়ার পরে কতদিনের মধ্যে শেষ করতে হবে? 120 দিনের মধ্যে। তবে পিআরবি 261 বলতেছে যে যত বড় কঠিন মামলাই হোক না কেন 15 দিনের মধ্যে তদন্ত কার্যক্রম আপনাকে শেষ করতে হবে। এমসিকিউ কতদিনের মধ্যে পিআরবি তে বলছে? 15 দিনের মধ্যে। সিআরপিসি তে কয়দিন বলতেছে? 120 দিনের মধ্যে। ঠিক আছে কিনা? এই পয়েন্টগুলো মনে রাখবেন ভাই। মানুষ শোনার থেকে পড়ার থেকে মানে শুনলে মন থাকে বেশি, তাহলে এগুলো এমসিকিউ সব আসবে। ঠিক আছে? এরপরে আমরা আরেকটা জিনিস যেটা জানবো সেটা হচ্ছে যে এই এই 10 বছরের ঊর্ধ্বে মেয়াদের দণ্ডনীয় যদি না হয় বা যাবজ্জীবন বা মৃত্যুদণ্ডের অপরাধী না হয়, সেই ক্ষেত্রে এর মধ্যে যদি তদন্ত শেষ না হয়, সেই ক্ষেত্রে আদালত কি করতে পারবে? যে কোনো ব্যক্তিকে আপনার জামিনে ছেড়ে দিতে পারবে। এই কথাই আপনাকে এখানে বলতেছে। এবং বলতেছে তবে শর্ত থাকে যে যে জামিনে মুক্ত না দেওয়া হলে ম্যাজিস্ট্রেট তার কারণ লিপিবদ্ধ করবে যে কেন একজন আসামিকে জামিন দেওয়া হলো না। এরপরে বলতিছে যে যে ক্ষেত্রে অভিযুক্ত মানে আসামি অভিযুক্ত করার জন্য আইনের উপযুক্ত কর্তৃপক্ষের অনুমোদন গ্রহণ করা প্রয়োজন, সেই ক্ষেত্রে উক্তরূপ অনুমোদন গ্রহণ করতে যে সময় লাগবে অত্র উপধারা হতে সেই সময়টাকে এমসিকিউ কি দেওয়া হয়েছে? বাদ দিয়ে দেওয়া হয়েছে। এত কিছুর দরকার নেই, এগুলো আসবে না। এখানে বলতিছে যে আপনার এই দণ্ডবিধির 400 এবং 401 ধারার ক্ষেত্রে, হ্যাঁ, সিআরপিসির 167-5 উপধারার বিধান আপনার প্রযোজ্য হবে না। দণ্ডবিধির 400 এবং 401 ধারায় কি বলছে কেউ কি বলতে পারবে? একটা হচ্ছে ডাকাতদের দলভুক্ত হওয়া, আর একটা হচ্ছে চোরদের দলভুক্ত হওয়া। ঠিক আছে কিনা? ডাকাতদের দলভুক্ত হওয়া এবং চোরদের দলভুক্ত হওয়া, সেটা হচ্ছে আপনার এই যে 401 এবং 402, এটাকে গ্যাং কেস বলা হয়। এই গ্যাং কেসের ক্ষেত্রে দণ্ডবিধির এই কার্যবিধির এই 167 ধারার বিধান প্রযোজ্য হবে না। তাহলে যদি রিটেনে একটা প্রশ্ন এরকম আছে বন্ধুরা যে ফৌজদারি কার্যবিধি আইন অনুসারে মামলা তদন্তের সময় সময় লেখো, কি লিখবেন? তখন লিখবেন যে প্রত্যেকটি মামলা তদন্তের একটি নির্দিষ্ট সময়সীমা রয়েছে। প্রশ্নের আলোকে ফৌজদারি কার্যবিধি আইন অনুসারে ম্যাজিস্ট্রেটের নির্দেশ পাওয়ার পরে মামলা তদন্তের সময়সীমা হচ্ছে 120 দিন। ঠিক আছে কিনা? এর মধ্যে তদন্ত শেষ করতে হবে। যদি তদন্ত শেষ না করতে পারে আসামি জামিন পাওয়ার তার অধিকার রয়েছে। তবে বলতিছে যে আপনার যদি কোনো অপরাধের শাস্তি মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড বা 10 বছরের ঊর্ধ্বের কারাদণ্ড না হয়, সেই ক্ষেত্রে আসামিকে কি দেওয়া যাবে? ম্যাজিস্ট্রেট ইচ্ছে করলে জামিনে মুক্তি দিতে পারবে। তবে বলতেছে যদি জামিনে মুক্তি না দেয় সেই ক্ষেত্রে তার কারণ ম্যাজিস্ট্রেট রেকর্ড করবে। তবে এই যে যে বিধানটার কথা বলতেছে, এই জন্যই দেখবেন অনেকের ভুল ধারণা আছে যে সে খুন করছে
আবার জামিন পাইছে কেমনে? খুনি আসামিও কিন্তু জামিন পেতে পারে কখন? এই যে যদি সে সংশ্লিষ্ট না হয়, তারপরে মামলাটি 120 দিনের মধ্যে তদন্ত শেষ করতে না পারে পুলিশ, আরো তথ্য উপাত্তের প্রয়োজনীয় হয়, প্রাথমিক তদন্তে মনে হয় যে সে অপরাধী না, এই জন্য কিন্তু একজন আসামিকে জামিন কিন্তু পুলিশ মানে আদালত কিন্তু এই জন্যই দেয়। এখানে আরেকটা জিনিস আমরা এখানে মনে রাখবো বন্ধুরা, এই যে যে বিধান, জামিনের যে বিধান, আসামি যে জামিন পাবে, এই যে যে বিধান, এই বিধানটা দণ্ডবিধির 400 এবং 401 ধারার তদন্তের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য হবে না। মন থাকবে, অর্থাৎ চোরদের দলভুক্ত এবং ডাকাতদের দলভুক্ত যখন হবে, এই তদন্তের ক্ষেত্রে কিন্তু সিআরপিসির 167 ধারার বিধান কিন্তু প্রযোজ্য হবে না। এমসিকিউ, দণ্ডবিধির কোন কোন ধারার বিধান প্রযোজ্য হবে না? 100 এবং 400 এবং 401 ধারার অপরাধের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। সিআরপিসির কোন ধারা? 167 5 ধারার বিধান প্রযোজ্য হবে না। তারপরে কোন অপরাধে দণ্ডিত হলে মানে শাস্তি দেওয়া যাবে? 10 বছর মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড, অথবা 10 বছরের ঊর্ধ্বে যদি এটা কারাদণ্ড না হয় সেক্ষেত্রে মুক্তি দিতে পারবে। কে পারবে? আদালত পারবে। আর যদি না দেয় সেক্ষেত্রে কি করবে? আদালত লিপিবদ্ধ করবে। কি লিপিবদ্ধ করবে? এটার কারণ লিপিবদ্ধ করবে যে কেন জামিনে দিলাম না আমি। আপনারা কি বুঝতেছেন ভাই? এই যে নায়েক মানিক, মেহেদী হাসান, নাইম মিয়া, বুঝতেছেন? নাইম ভাই, আরশাদ আলী, বুঝতেছেন? মাগুরার আরশাদ, মাগুরার প্রাণ কেন্দ্র। এই মাগুরার প্রাণ কেন্দ্র বলা হয় কোন জায়গায় আরশাদ ভাই? বাইনার মোড় নাকি? হ্যাঁ, মাগুরার প্রাণ কেন্দ্র বলাই কোনটা জানেন না? আচ্ছা, না জানলে শিখতে হবে, আমিও জানি না। আচ্ছা, তাহলে চোর বা ডাকাতদের দলভুক্ত হওয়ার ক্ষেত্রে এই বিষয়টা কিন্তু আপনার প্রযোজ্য হবে না, এই কথাটা এখানে বলছে। যাও গেল গা। আমরা চলে যাবো এখন ফৌজদারি কার্যবিধানের 168 ধারা। 168 ধারায় বলতেছে, পুলিশ যাবতীয় যত তদন্ত কার্যক্রম পরিচালনা করবে সকল তদন্তের ফলাফল কাকে জানাবে বলেন তো? ওসি কে জানাবে। এমসিকিউ, কাকে জানাবে? ওসি কে জানাবে। স্যার আমি অমুক জায়গায় গেছিলাম, এই ঘটনা ঘটছে, এটাই তথ্যগুলো পাইছি। এটা কাকে জানাবে বন্ধুরা? এটা হচ্ছে ওসি মহোদয়কে আপনাকে এই তথ্যগুলো আপনার জানাবে। এরপরে বলতেছে 169 দ্বারা, যে সাক্ষ্য প্রমাণ অপর্যাপ্ত হইলে অভিযুক্ত ব্যক্তির মুক্তি। এখন আপনি এক জায়গা তদন্তে গেছেন, আসামি ধরে নিয়েছেন, কিন্তু প্রকৃত কোনো সাক্ষ্য প্রমাণ পাচ্ছেন না, বা সাক্ষ্য প্রমাণ যেটা আছে সেটা খুবই অল্প বা নগণ্য, ঠিক আছে কিনা? সেই কথাটাই বেসিক্যালি এখানে বলতেছে, যে সাক্ষ্য প্রমাণ যদি অপর্যাপ্ত হয় সেই ক্ষেত্রে অভিযুক্ত ব্যক্তিকে তদন্তকারী কর্মকর্তা, ভারপ্রাপ্ত কর্মকর্তা ম্যাজিস্ট্রেটের নিকট পাঠানোর মতো পর্যাপ্ত প্রমাণ কোনো যৌক্তিক কারণ না থাকলে তার কাছ থেকে মুচলেকা নিয়ে জামিনদার সহ বা জামিনদার ব্যতীত আপনাকে তাকে ছেড়ে দিতে পারবে, এবং পরবর্তীতে যদি প্রয়োজন হয় সেই ক্ষেত্রে ম্যাজিস্ট্রেটের নিকট হাজির হওয়ার জন্য নির্দেশ দিতে পারবে। এই মনে করো আমি ডাকাতি মামলা সন্দেহভাজন আসামি কারে ধরে আনছি, মনে করো নাইমুরে ধরে নিয়েছি, পরবর্তীতে সে সাক্ষ্য প্রমাণে প্রমাণিত হলো না সে আসামি, বা ঘটনাস্থলে ছিল বলে মনে হলো না, তো তারে আমি শাসিয়ে বা ধমক টমক দিয়ে থানা থেকে বাড়ি করে দিলাম। তাকে শাসিয়ে বা ধমক টমক দিয়ে থানা থেকে আমি বের করে দিলাম, ঠিক আছে কিনা? সেই ক্ষেত্রে বেসিক্যালি এখানে বলতেছে যে আমার কাজটা কি আইনগত বৈধ হয়েছে কিনা? না, আমার আইনগত কোনো বৈধ নাই। পুলিশের একটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে, যখনই কোনো আসামি আমরা ধরবো তখন অবশ্যই মুচলেকা নিয়ে আপনাকে ছাড়তে হবে। মুচলেকা ছাড়া কোনো উপায় নাই। তো এই কথাটাই 169 দ্বারাই বলতেছে, যখন আপনি কোনো আসামি ধরবেন, যদি সাক্ষ্য প্রমাণ অপর্যাপ্ত থাকে, বা আপনি যদি মনে করেন যে ম্যাজিস্ট্রেটের নিকট হাজির করার জন্য পর্যাপ্ত কোনো কারণ এখানে নাই, হাজির করার জন্য কোনো কারণ নাই, সেক্ষেত্রে মুচলেকা নিয়ে তাকে ছাড়তে হবে। এমসিকিউ, কি নিয়ে ছাড়তে হবে? মুচলেকা নিয়ে ছাড়তে হবে। কিভাবে? জামিনদার সহ বা জামিনদার ব্যতীত। কে ছাড়বে? তদন্তকারী কর্মকর্তা ছাড়বে, অথবা ওসি আপনার এই কাজ করতে পারে। কত ধারায়? 169 ধারায়। অবশ্যই নিচের কোনটি নিতে হবে? মুচলেকা নিতে হবে। কত ধারা? 169 ধারা। আপনারা কি বুঝতেছেন বা নাকি ভাই? বুঝতেছেন কিনা? আচ্ছা, এরপরে আমরা সরাসরি যাব ফৌজদারি কার্যবিধি আইনের 170 ধারা। সাক্ষ্য প্রমাণ পর্যাপ্ত হইলে মামলা ম্যাজিস্ট্রেটের নিকট আপনাকে প্রেরণ করতে হবে। আমরা 169 ধারায় যেটা পড়লাম সেখানে আমরা দেখলাম একটা জিনিস, যে একটা জিনিস আমি আসামি ধরে নিয়ে আইছি, সাক্ষ্য প্রমাণ পর্যাপ্ত নাই, তার আগে আমি ছাড়ি দেবো। তবে ছাড়ি দেবো এটা তো আর মুখে কলেই ছাড়া যায় না, অবশ্যই তা মুচলেকা নিয়ে বা নিয়ম অনুযায়ী আপনাকে ছাড়তে হয়। হ্যাঁ নুরমিম, কি খবর? ডিউটি করো নাকি? ভালো আছো তাই না ভাই? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি আমরাও।
হ্যাঁ, তাহলে 169 ধারায় আমরা ছাড়লাম যে আসামিরা আমরা ছাড়ি দেবো নাকি? আর 170 ধারায় বলতে আসামি ছাড়া যাবে না। কখন ছাড়া যাবে না? সাক্ষ্য প্রমাণ যদি পর্যাপ্ত হয় সেই ক্ষেত্রে আপনি আসামিকে ছাড়তে পারবেন না। কি করতে হবে? আসামিকে হচ্ছে আদালতের নিকট আপনাকে প্রেরণ করতে হবে। এখন এই 170 ধারায় আর একটা কথা আপনাকে এখানে বলছে বন্ধুরা, খুবই ইম্পর্টেন্ট সেন্সিটিভ একটি কথা বলছে। বলতেছে যে ব্যক্তি অভিযোগ করছে বা যিনি মামলার সাক্ষী বা যিনি মামলার বাদী, আপনি যদি মনে করেন যে না এই ব্যক্তি পরবর্তীতে আর আদালতে হাজির হবে না, সেই ক্ষেত্রে মামলার বাদীর নিকট থেকে বা সাক্ষীর নিকট থেকে আপনি কি নিতে পারবেন? মুচলেকা নিতে পারবেন। কয় কপি? 2 কপি। এক কপিতে স্বাক্ষর নিয়ে তাকে বুঝাই দেবেন এবং আর এক কপি আদালতে প্রেরণ করবেন। ঠিক আছে কিনা? যে আপনি এই তারিখে এই সময়ে বা আদালত যখন আপনাকে তলব করবে আপনি কিন্তু হাজির হতে বাধ্য থাকবেন। এই কথাটা আপনাকে এই 170 ধারায় আপনাকে বলতেছে। আমি মনে হয় বুঝতে পারি নাই আপনাদের। 169 ধারায় বলতেছে যে আপনার যদি সাক্ষ্য প্রমাণ পর্যাপ্ত না থাকে মুচলেকা নিয়ে আসামিদের ছাড়িয়ে দেবেন। 170 ধারায় বলতেছে যে সাক্ষ্য প্রমাণ পর্যাপ্ত থাকলে কোথায় পাঠাতে হবে? আদালতে পাঠাইতে হবে। তবে বলতেছে যে পুলিশ অফিসার কাছে মনে হয় যে এই মামলার সাক্ষী বা বাদী পরবর্তীতে আদালতে হাজির হবে না, সেই ক্ষেত্রে তার কাছ থেকে মুচলেকা নিতে হবে যে আপনি হাজির হবেন। আদালত ডাকলে আপনি হাজির হতে বাধ্য। যদি না হন আপনার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। তাহলে কয় কপি মুচলেকা নিতে হবে? 2 কপি মুচলেকা নিতে হবে। কার কাছ থেকে? বাদী বা সাক্ষীর কাছ থেকে। কে নেবে? পুলিশ অফিসার নেবে। কখন নেবে? যখন সন্দেহ হবে যে আদালতে হাজির হবে না তখন তখন নেবে। ক্লিয়ার কিনা? এবং মুচলেকার 1 কপি কোথায় প্রেরণ করবে? আদালতে প্রেরণ করবে। আর 1 কপি কার কাছে থাকবে? ওই সাক্ষী বা বাদীর কাছে আপনার 1 কপি থাকবে। পুলিশের নিকট কিন্তু কোনো কপি থাকবে না। সবাই পড়েন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ক্লিয়ার? তাহলে 165তে নিজ থানা এলাকায় তল্লাশি, 166তে অপর থানা এলাকায় তল্লাশি, 167তে পুলিশ রিমান্ড, 168তে আপনার তদন্তের ফলাফল জানাতে হবে, 169-এ সাক্ষ্য প্রমাণ অপর্যাপ্ত হলে ছেড়ে দিতে হবে, 170-এ সাক্ষ্য প্রমাণ পর্যাপ্ত হলে কোর্টে প্রেরণ করতে হবে। এরপরে আমরা চলে যাব হচ্ছে আপনার 171 ধারা, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ধারা, যেখানে বলতেছে সাক্ষীর প্রতি যে সমন আমরা যে ইস্যু করি। একটা জিনিস মনে রাখবেন, আমাদের অনেক সময় ভুল প্র্যাকটিস হয় যে আমরা এই যে সাক্ষীর প্রতি সমন বা সাক্ষীকে আদালতে হাজির করার দায়িত্ব কার উপর বর্তায়। আমাদের থানাগুলোতে, আমি তো আগে জানতাম না, এখন থানায় চাকরি করে বুঝতেছি যে সাক্ষীর প্রতি কিন্তু সমন তামিল করতে হয়। ঠিক আছে কিনা? সমন আসে কার কাছ থেকে? আদালতের কাছ থেকে আসে, তাই না? এই সমন তামিল করতে পারে কে? সেই বিধানটা আমরা পড়ছি কোন ধারায় পড়ছি বন্ধুরা? পড়ছি কার্যবিধি আইনের ওই যে 168 থেকে 174 ধারায় পড়ছি। এই পড়ছি, আপনারা অমনোযোগী কেন ভাই? কথা বলতে জানটা বার হয়ে যায়। ঠিক আছে কিনা? সুতরাং অ্যাটেনশন থাকবেন। পদোন্নতি আপনার যেরকম দরকার আমারও কিন্তু আর একটা র্যাঙ্ক দরকার, বুঝছেন কথা? এই জন্যই কিন্তু পড়াই, নালে এত কষ্ট করে পড়ানোর কোনো মানে হয় না। ঠিক আছে? সবাই অ্যাটেনশন থাকবেন এবং মনোযোগী থাকবেন। ক্লিয়ার? আচ্ছা, তাহলে সমন সম্পর্কে আমরা পড়ছি 68 থেকে 74 ধারায় আমরা ওখানে পড়ছি। কার প্রতি সমন ইস্যু করা যায়? মামলার বাদী, সাক্ষী, বিবাদীয়া যে কোনো ব্যক্তির প্রতি সমন ইস্যু করতে পারে। কে পারে? আদালত পারে। কখন পারে? যে কোনো সময় পারে। সমন তামিল করার দায়িত্ব কার উপর বর্তায়? পুলিশ অফিসারের উপর বর্তায় অথবা আদালতের কর্মচারীর উপর বর্তায়। ঠিক আছে কিনা? হ্যাঁ, গ্রাম্য চৌকিদার, মেম্বার এরাও সমন তামিল করতে পারে। কিন্তু সমন তামিল করতে পারে না কে বন্ধুরা? সমন তামিল করতে পারে না কোনো বেসরকারি ব্যক্তি, কিন্তু সমন তামিল করতে পারে না। আর সমনে আত্মগোপন যদি কোনো ব্যক্তি করে দণ্ডবিধির 174 ধারায় অপরাধী। সমনের কপি যদি কেউ ছিঁড়ে ফেলায় বা লটকানো কপি তুলে ফেলায় 173 ধারায় অপরাধী। আর সমনে যদিও হাজির না হয় 174 ধারায় সে ব্যক্তি অপরাধ করছে বলে গণ্য হবে। ঠিক আছে? এছাড়া দণ্ডবিধির 485 ক ধারা মোতাবেক সমন অমান্যকারীর বিরুদ্ধে সিআরপিসিতেও কিন্তু ব্যবস্থা গ্রহণ করা হয়। যাও, ওটা আমাদের বিষয় না। আমাদের বিষয় হচ্ছে যে সাক্ষীকে আদালতে হাজির করার জন্য কখন কিভাবে সমন দেওয়া হয়, এটা আমরা পড়ছি 68 থেকে 74। আর আমরা এখন পড়বো যে সাক্ষীর প্রতি সমন দেওয়া হয়েছে এই সাক্ষীকে আদালতে হাজির করার দায় দায়িত্ব কার উপর বর্তায়, এই ব্যাখ্যাটুকু আমরা একটু ভালো করে জানার চেষ্টা করব। সবাই পড়েন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। কি বলতেছে বন্ধুরা? এইখানে বলতেছে যে একজন সাক্ষীকে আপনি কিভাবে আদালতে হাজির করবেন সেই বিধান বা সেই প্রক্রিয়াটা এই 171 ধারায় আপনাকে বলতেছে যে ফরিয়াদি ও সাক্ষীগণকে
পুলিশের সাথে যেতে বাধ্য করা যাবে না। ফরিয়াদি কে বন্ধুরা? ফরিয়াদি হচ্ছে মামলার বাদী, অর্থাৎ মামলার বাদীকে পুলিশের সাথে যাইতে বাধ্য করা যাবে না। কোথায়? আদালতে। কার সাথে? পুলিশের সাথে। কাকে? ফরিয়াদিকে। আর কাকে? সাক্ষীকে। তাহলে এমসিকিউ আসতে পারে 171 ধারায় কাকে সাথে যেতে বাধ্য করা যাবে না? সাক্ষীকে এবং ফরিয়াদিকে। বহুত পাগলা আছে আমার মতো, খালি গাইড পড়ে শিখছে সাক্ষীকে না। 171-এ সাক্ষী এবং ফরিয়াদি দুইজনের কথাই বলছে, অর্থাৎ মামলার বাদী এবং বিবাদী দুটোই, নাকি? বিবাদী না, মামলার আছে বাদী এবং সাক্ষী, এই দুইজনকে পুলিশের সাথে যেতে কি করা যাবে না? বাধ্য করা যাবে না। কার সাথে? পুলিশের সাথে। কয় দ্বারা? 171 দ্বারা। কোন কোন ব্যক্তিকে? ফরিয়াদি এবং সাক্ষীকে। বলতিছে যে আপনার এই কোনো অসুবিধায় ফেলা যাবে না, অথবা তাদের কাছে মুচলেকা ব্যতীত তার নিকট হাজির হওয়ার জন্য কোনো জামানত কিন্তু দাবি করা যাবে না। কি বলতেছে বন্ধুরা? মুচলেকা ব্যতীত কোনো জামানত কিন্তু আপনি দাবি করতে পারবেন না, একারে না। অর্থাৎ আপনি যে হাজির হবেন তাহলে একটা মুচলেকা নিতে পারবেন, কিন্তু এমসিকিউ কি নেওয়া যাবে না? কোনো জামানত দাবি করা যাবে না। কে করতে পারবে না? কোনো পুলিশ অফিসার কিন্তু আপনার করতে পারবে না। তবে শর্ত থাকে যে যে 170 দ্বারা নির্দেশিত কোনো ফরিয়াদি বা সাক্ষী মুচলেকা দিতে অস্বীকার করে, সেক্ষেত্রে তাকে হেফাজতে গ্রহণ করে, দ্যাট মিনস তাকে গ্রেপ্তার করে আপনি ম্যাজিস্ট্রেটের নিকট হাজির করতে পারেন। ম্যাজিস্ট্রেট তাকে মুচলেকা সম্পাদন না করা অথবা মামলা শুনানি সমাপ্ত না হওয়া পর্যন্ত হেফাজতে আপনার আটক রাখতে পারবে। তাহলে আমরা এখানে কি শিখলাম? যে একজন সাক্ষীকে বা ফরিয়াদিকে পুলিশ কখন আটক করতে পারে, ঠিক আছে কিনা? পুলিশ কখন আটক করে বা হেফাজতে গ্রহণ করতে পারে বন্ধুরা? তখনই করতে পারে ওই যে সিআরপিসির 170 দ্বারা যেটা পড়ছি, পুলিশের কাছে যখন সন্দেহ হবে যে এই ব্যক্তি তো মালটুস, এ তো ডাকলে আদালতে যাবে না রে, তখন এইরূপ সাক্ষী বা এইরূপ ফরিয়াদিকে কি করবে বন্ধুরা? বলতেছে গ্রেপ্তার করবে। গ্রেপ্তার করবে কে? পুলিশ অফিসার করবে। গ্রেপ্তার করে কি করবে? আদালতে সোপর্দ করবে। আদালত কি করবে? যতক্ষণ পর্যন্ত মুচলেকা সম্পাদন না করে, কে না করে? আদালত না করে, অথবা মামলার বিচার কার্য শেষ না হয়, ততক্ষণ পর্যন্ত এই ব্যক্তি আপনার কি জেল হেফাজতে বা এই আদালতের হেফাজতে আপনার আটক থাকবে। এই কথাটাই আপনাকে বলতেছে এই 171 ধারায়। এখন বলতেছে যে উপধারায় একে যাই থাকুক না কেন, মামলা শুনানিকালে ফরিয়াদি বা সাক্ষী যাতে আদালতে হাজির থাকে তার সুনিশ্চিত বন্দোবস্ত করার দায়িত্ব পুলিশ অফিসারের বর্তাবে। অর্থাৎ আমরা উপরে শিখছি যে একজন সাক্ষীকে আদালতে হাজির করার জন্য পুলিশকে বাধ্য করা যাবে না, বা পুলিশ কোনো চাপ প্রয়োগ করতে পারবে না। তো 171-এর 2 বলতেছে এক উপধারায় যা কইছে কইছে, কিন্তু কোন সাক্ষীকে আদালতে হাজির করার দায়িত্ব এটা পুলিশ অফিসারের উপরই বর্তাবে, ঠিক আছে কিনা? যদি হাজির করতে না পারে, এক্ষেত্রে পুলিশের এটা অসদাচরণ হবে এবং পুলিশের বিরুদ্ধেও কিন্তু আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা যাবে। এই কথাটাই আপনাকে বলতেছে 171 ধারায়। তো 171 ধারা থেকে কিন্তু রিটেনে প্রশ্ন আসতে পারে অনেক ভাবে বন্ধুরা, একটু খেয়াল করে দেখেন। শোনেন, খালি পড়লে হবে না, কি কিভাবে কোশ্চেন আসবে সেটাও কিন্তু আপনাকে নলেজে নিতে হবে। প্রশ্ন আসতে পারে যে সাক্ষীর প্রতি কখন সমন ইস্যু করা হয়, তাই না বন্ধুরা? সাক্ষীর প্রতি আপনার সমন ইস্যু করা আছে আপনার এই যে কার্যবিধির আপনার এই যে 68 থেকে 74 দ্বারা পর্যন্ত সমনজারি বিধান রয়েছে, এবং সাক্ষীর প্রতি সমন ইস্যু করা হয় মামলার বিচার কার্যে সাক্ষীকে উপস্থিত হওয়ার জন্য। মূলত সাক্ষীর প্রতি সমন ইস্যু করা হয়। এই সমন তামিল করে কে? পুলিশ অফিসার তামিল করে। আর কে করে? আদালতের কর্মচারী করে। কে করতে পারে না? পাবলিক করতে পারে না। এখন সাক্ষী বা ফরিয়াদিকে কখন আটক করা যায় না? বলতেছে সাক্ষী বা ফরিয়াদিকে আদালতে হাজির হওয়ার জন্য আটক করা যাবে না, অথবা কোনো অসুবিধায় ফেলা যাবে না, অথবা কি করা যাবে না? পুলিশের সাথে যেতে বাধ্য করা যাবে না। এবারে বলতিছে যে কখন বাধ্য করা যাবে, কখন আটক করা যাবে? যখন মনে হয় যে সে 170 ধারায় মুচলেকা দিচ্ছে না, অথবা সে আদালতে হাজির হবে না, সেই ক্ষেত্রে তাকে আটক করে ম্যাজিস্ট্রেট নিকট হাজির করবে। এমসিকিউ কার নিকট হাজির করবে? ম্যাজিস্ট্রেট নিকট হাজির করবে। কত সময় রাখবে? বলতিছে যে আপনার এই যে মুচলেকা যতক্ষণ পর্যন্ত সম্পাদন না হয় ততক্ষণ পর্যন্ত। কে মুচলেকা সম্পাদন করাবে? ম্যাজিস্ট্রেট নাকি পুলিশ? ম্যাজিস্ট্রেট। অথবা কি বলতিছে? যতক্ষণ পর্যন্ত বিচার কার্য সম্পন্ন না হয় ততক্ষণ পর্যন্ত তাকে রাখবে। এরপরে বলতিছে যে সাক্ষী বা ফরিয়াদি আদালতে হাজির হোক বা না হোক, এটা পুলিশের দায় দায়িত্ব না। এই কথা এক উপধারায় থাকলেও মূলত কোন মামলার সাক্ষীকে আদালতে হাজির করার সম্পূর্ণ দায় দায়িত্ব বা বন্দোবস্ত এটা পুলিশ অফিসারের উপরই বর্তাবে। এই কথা 171-এর 2 উপধারায় আপনাকে বলতেছে। ক্লিয়ার? বুঝতে কোনো অসুবিধা হয়েছে ভাই? কোনো বুঝতেছেন?
আইনের বিষয়টা হচ্ছে অনেক ধৈর্য সহকারে আপনাকে লেগে থাকতে হবে। শুধু পড়লাম একদিন পড়ে একে মনে, মানে যারা মনে করেন জীবনে কোনদিন বই পড়েন নেই, তাদের কাছে একটু বিদঘুটে বা একটু মানে হজবরলা মনে হবে, কি পড়তেছি বুঝতেছি না। না, আইনটা তুমি শুনতে থাকো ভাই, শুনতে 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 দেখবা যে হাফেজ হয়ে গেছো। ঠিক আছে? আইন কখনো এক দুইবার পড়লে বা একবার দেখতেছো পড়তেছো এরকম হবে না। অল্প অল্প করে ধরা যাক, আমি যে কার্যবিধির শীট অলরেডি দিয়ে দিয়েছি, পাইছো না ভাই? এই শীটটা প্রিন্ট করে নাও, শীটটা বসে বসে দেখো। কার্যবিধির সূচি রেকর্ডিং করে দিছি, এটা কানে ইয়ারফোন দিয়ে ডিউটি স্টাফে যায়, ইয়ারফোন দিয়ে তুমি শুনতে থাকো, সমস্যা নাই তো ভাই। পড়াশোনা করলে কোনো কোনো পুলিশের কোনো অফিসার খারাপ করে না, সবাই বলে যে ভালো লেকচারে লেখাপড়া করে। সুতরাং যখনই সময় পাবেন আপনি তখনই পড়বেন, পড়ার কোনো বিকল্প নাই। ঠিক আছে? পড়ার কোনো বিকল্প নাই, যখনই সময় পাবেন তখনই আপনাকে পড়তে হবে। আচ্ছা, এই হলো এই পর্যন্ত আপনাদের ছিল। এখন আর একটা জিনিস আমরা এখান থেকে মনে রাখবো, যে ফৌজদারি কার্যবিধি আইন অনুসারে, ফৌজদারি কার্যবিধি আইন অনুসারে আপনার, সরি, নারী শিশু আইন অনুসারে সাক্ষীর প্রতি সমন জারির বিধান কয় ধারা বলেন তো? কে পারে? নারী শিশুতে কয় ধারা বলেন? হ্যাঁ, আমাদের ক্লাস কিন্তু আগামীকালকেও কিন্তু 8:30টায় ক্লাস আছে ইনশাল্লাহ। হ্যাঁ, কয় ধারা বলেন তো? 8:30 না, কালকে আমরা 8টায় ক্লাস, আগে আধা ঘন্টা আগে নেই। 8:30 অনেক রাত হয়ে যায়। ঠিক আছে, তারপর জানাই দিবানি ক্লাসে। 24 ধারা, হ্যাঁ থ্যাংক ইউ রেশমা। 24 ধারায় আপনার নারী শিশু নির্যাতন দমন আইনে সাক্ষীর প্রতি সমন জারির বিধান আছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট, আমরা নারী শিশু যখন পড়াবো তখন আপনারা দেখবেন। ঠিক আছে, এখন আমরা একটু পড়াবো কেস ডায়েরি। এই কেস ডায়েরির ব্যবহার বিধি, এটা ফৌজদারি কার্যবিধি আইনের 172 ধারায় আলোচনা করছে বন্ধুরা। কয় ধারায় আলোচনা করছে? 172, পিআরবি 68, পিআরবি 263, পিআরবি 264, হ্যাঁ, পিআরবি 442, এই সকল বিধিতে কেস ডায়েরি সম্পর্কে আলোচনা করছে। আজকে আমি একটু কেস ডায়েরি সম্পর্কে বলি। এই নুরমিম, তুমি বলো কেস ডায়েরি কাকে বলে, বলো। নুরমিম বলো কেস ডায়েরি কাকে বলে, বলো। হ্যাঁ, লাল চিহ্ন কেটে কথা বলতে হয়। লাল চিহ্ন কাটো, আনমিউট হও। কর্তা মামলার আর নুরমিম বলো, নুরমিম বলো। ও তো লাল চিহ্ন কাটতেই পারে না। আচ্ছা, কাটতে না পারো, ঠিক আছে, পারে না, বুঝতে পারছি। আচ্ছা, এখানে এখানে বলতেছে যে আপনার এই যে কেস ডায়েরি জিনিসটা কি? কেস ডায়েরি হচ্ছে মামলা তদন্তের ডায়েরি বন্ধুরা। কি তদন্তের ডায়েরি? মামলা তদন্তের ডায়েরি। অর্থাৎ এখানে বলতেছে মামলা তদন্তের ধারা বিবরণী সহ অগ্রগতি প্রতিবেদন বিভিন্ন 38 মূলে যে ডায়েরিতে রেকর্ড করা হয় তাকেই কেস ডায়েরি বলে। এই কেস ডায়েরির কিন্তু অনেক নাম আছে, যেমন কেস ডায়েরি, পুলিশ ডায়েরি, মামলা তদন্তের ডায়েরি, ঠিক আছে কিনা, সিডি, হ্যাঁ, সবই কিন্তু এক নাম। এখন যদি মনে করেন পুলিশ ডায়েরি আসলো, সেক্ষেত্রে আপনাকে কিন্তু জেনারেল ডায়েরি লিখে ফেললে কিন্তু পুরো বাস, অর্থাৎ পুলিশ ডায়েরি মানেই কিন্তু কেস ডায়েরি। ঠিক আছে? মামলা তদন্তের ডায়েরি, সেটাও কিন্তু কেস ডায়েরি। সিডি, সিডিতে আছে সি কেস, ডিটি ডায়েরি, সিডি। তাহলে এই কথাটা কিন্তু এই এই অক্ষরগুলো কিন্তু আপনাকে এভাবে বোঝা লাগবে। এটা মূলত কে লেখে? এসপি লেখে, তদন্তকারী কর্মকর্তা লেখে, নাকি এএসআই লেখে? কেউ লেখে না। এটা মূলত মানে এসপি ডিসি বলে কোনো কথা না, যিনি মামলার আয়ু হবেন তিনি মূলত কেস ডায়েরি তিনি এখানে লিপিবদ্ধ করবেন। কথা কি বুঝতেছেন? আর কেস ডায়েরি সংশ্লিষ্ট কার্যবিধি কয় ধারা? 172। পিআরবি কত? পিআরবি 68। কে কে কেস ডায়েরি দেখতে পারে? পিআরবি 263। কেস ডায়েরি তে কোন কোন বিষয়গুলো লেখা থাকে? পিআরবি 264। কেস ডায়েরিতে লিপিবদ্ধ মানে করার নিয়ম কি? আর পিআরবি 442, কেস ডায়েরি কিভাবে আদালতে উপস্থাপন করতে হয়। ঠিক আছে কিনা? একটা জিনিস আপনারা মনে রাখবেন, যে কেস ডায়েরি কিন্তু কোনো মামলার চূড়ান্ত সাক্ষ্য না। ঠিক আছে কিনা? এটা মামলার বিচার কার্যে সহায়ক ভূমিকা পালন করে। হ্যাঁ, কেস ডায়েরি তলব করতে পারে কে? তলব করতে পারে বন্ধুরা? আদালত তলব করতে পারে। কয় ধারায় তলব করতে পারে? সাক্ষ্য আইনের 159 ধারায় কেস ডায়েরি তলবের ক্ষমতা আদালতের আছে। এবং এই কেস ডায়েরি তলব করলে আপনি স্মৃতি পুনর্জীবিত আপনার করা যাবে 159 ধারায়, এবং 160, 61, 62-তে আদালতের তলব মতে বিরোধী পক্ষ কিন্তু এটা দেখার অধিকার আপনার রাখে। এগুলো আমরা আরো বিস্তারিত পড়াবো, আজকে একটু হালকা টাচ দিলাম, কালকে কেস ডায়েরি সম্পর্কে আরো পড়াবো ইনশাল্লাহ। তাহলে কেস ডায়েরি মূলত কি বন্ধুরা? মামলার ডায়েরি। কে লেখে? মামলা তদন্তকারী কর্মকর্তা লেখে। কখন লেখে? মামলা তদন্তের যখন শুরু হয় তখন থেকে এটা লাগবে, মাঝখানে লেখা যাবে না। গুরুত্বপূর্ণ একটি তথ্য মনে রাখবো, প্রতিদিনের কেস ডায়েরি প্রতিদিন লিখতে হবে। একাধিক দিনের কেস ডায়েরি আলাদা আলাদা ভাবে লেখার কোনো নিয়ম নয়াকারে নাই, মন থাকবে।
প্রতিদিনের কেস ডায়েরি প্রতিদিন আপনাকে শেষ করতে হবে। একাদিনের কেস ডায়েরি একাধিক দিন লেখার কোনো নিয়ম নাই। যার কাছে আচ্ছা, একটা তথ্য মনে রাখবেন যে মানে অপমৃত্যু মামলায় কেস ডায়েরি কখন রেকর্ড করতে হয়, একটা জিনিস মনে রাখবেন, এটা হচ্ছে অপমৃত্যু মামলা তদন্ত যদি 24 ঘন্টার মধ্যে শেষ হয়ে যায় সেই ক্ষেত্রে কেস ডায়েরি লেখার দরকার নাই। আর অপমৃত্যু মামলা তদন্ত যদি 24 ঘন্টার বেশি সময় আপনার লাগে অর্থাৎ শেষ না হয় সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে কেস ডায়েরি রেকর্ড করতে হবে। সবাই পড়েন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিউল আযীম। ক্লিয়ার? কেমন লাগলো? আজকে ভালো লাগলো ভাই? ভালো লাগুক না লাগুক দাঁত কামড়ায় কিড়িমিড়ি করে লাগিয়ে থাকেন, লেগে থাকলেই দেখবেন ভালো কিছু হবে। আমি একটা কথা আপনাদের সবসময় বলি যে র্যাঙ্কের পিছনে দৌড়াইছে, চেষ্টা করছে, র্যাঙ্ক হয়নি, এমন নজির নাই ভাই। আপনার আপনার পাশের বেডের দিকে তাকায় দেখেন না, আপনার পাশের বেডের দিকে তাকায় দেখেন যে শুয়ে শুয়ে একটু বই পড়ছে, কোন এক টিচারের কাছে পড়ছে, র্যাঙ্ক আল্লাহ তারে দিয়েই দিয়েছে। ঠিক আছে? কিন্তু আপনাকে অনেক ধৈর্য, একটা র্যাঙ্ক পাওয়ার জন্য আসলে অনেক ধৈর্যের প্রয়োজন। কিন্তু যারা একবার পড়েই কোন রকম ঝড়ে বক মারে ফকিরের কেরামতি বাড়ে 500 নম্বরে থাকে হয়ে যায়, এদের হিসাব আলাদা। কিন্তু লেখাপড়া করে র্যাঙ্ক লাগাইতে গেলে আপনাকে দাঁত কামড়াইয়ে অনেক ধৈর্যের সাথে লেগে থাকতে হবে, এবং লেগে থাকলেই দেখবেন ইনশাল্লাহ কাম হয়ে গেছে। ঠিক আছে? মানে শুধু ধৈর্য না, মানে কঠিন ধৈর্যের পরীক্ষা দিয়ে লেগে থাকে, কঠিন ধৈর্য থাকতে হবে আপনাকে। 1 মাস পড়লাম পরে হারাই গেলাম তাহলে হবে না, আপনাকে কঠিন ধৈর্যের সাথে অল্প অল্প করে পড়ে আপনাকে আগাইতে হবে। একটা বাড়ির কাজ দেয় তোমাদের ভাই, সবাই লাগবা যে পুলিশ অফিসার নিজ থানা এলাকায় কখন বিনা পরোয়ানায় তল্লাশি করতে পারে, হ্যাঁ, এবং তল্লাশির সংজ্ঞা, এটা সবাই লিখবেন, এটা আমিও লিখবো। ঠিক আছে? এটা সবাই লিখবেন। আর আমি আজকে কয়েকজনকে কটা প্রশ্ন করি, একজনকে প্রশ্ন করবো, কারে করবো বলেন? হ্যাঁ হ্যাঁ, নূর মিম রে করি, বলো নূর মিম, বলো নূর মিম বলো। লাল চিহ্ন কাটো। আরে ভাই আনমিউট হতে পারো না? হয়েছে, পারি তো স্যার, হ্যাঁ হয়েছে না, আমাকে ডিস্টার্ব তুমি করে বলো ফোন। তুমি বলো এই তুমি বলো যে পুলিশ অফিসার কখন সাক্ষীকে আদালতে হাজির করতে বাধ্য? 171 দ্বারা, 172 দ্বারা, 173 দ্বারা, বলো। 171-2। 171-2, হ্যাঁ। এরপরে বলো যে ফৌজদারি কার্যবিধি আইন অনুসারে অপর থানা এলাকায় বিনা পরোয়ানায় তল্লাশি করতে হবে পুলিশের সর্বনিম্ন কোন পদমর্যাদার অফিসার দ্বারা? এএসআই, স্যার, এসআই, থানার ভারপ্রাপ্ত কনস্টেবল, কোনটি না। কি হবে? কোনটি না স্যার, এখানে কোনটি না, হ্যাঁ, থ্যাংক ইউ। অফিসার। এভাবে প্রশ্ন পেঁচাই দেবে। আর করতে গেলে ইন্সপেক্টর পদমর্যাদা নিম্ন নয় এমন অফিসারের মাধ্যমে করতে হবে। এরপরে বলো থানার ঠিক ওসি কয় শ্রেণীর ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে? আহ, 3 শ্রেণী স্যার। 3 শ্রেণী, পারলা না কে? এবারে বলো যে জনসাধারণ কয় শ্রেণীর ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে? 2 শ্রেণীর। 2 শ্রেণী। এরপরে বলো যে জামিনের অযোগ্য অপরাধীকে জামিনে মুক্তি দেওয়া যায় কয় শ্রেণীর ব্যক্তিকে? 2, 3, 4। জামিনের অযোগ্য অপরাধী 497 দ্বারা। 97 মনে নাই স্যার। 2 না, এটা 3 শ্রেণী, এটা 3 শ্রেণী হবে, 3 শ্রেণী, 3 শ্রেণী। আচ্ছা, এরপরে বলো তো যে দণ্ডবিধি আইন অনুসারে কত বছরের কম বয়স্ক ব্যক্তি শিশু হিসেবে গণ্য? নূরবিম বলো। স্যার 14 বছরের কম। না না না, 8 বছর, 8 বছরের কম এরা সবাই শিশু। নূর নূরবিম কি প্রশ্ন করলে কি হতবত খেয়ে যাও নাকি? কি সমস্যা? টেক জি ইজি, স্যার, ইজি জি হও স্যার, ভাই, একটু ইজি হতে হবে, ইজি না হলে হবে না, ইজি হও। আচ্ছা, এরপরে বলো নূরবিম বলো যে ফৌজদারি কার্যবিধি আইন অনুসারে তোমার এই রিমান্ড সর্বোচ্চ কতদিন মঞ্জুর করা যাবে? 120 দিন, 15 দিন স্যার। 15 দিন। তদন্ত শেষ করতে হবে কার্যবিধিতে কতদিনের মধ্যে? 120 দিনের মধ্যে। আচ্ছা, পিআরবিতে তদন্ত শেষ করতে হবে কতদিনের মধ্যে? পিআরবিতে 15 দিনের মধ্যে। আচ্ছা 15 দিন। এই 120 দিনে তদন্ত শেষ করতে হবে এই বিধান দণ্ডবিধির কোন কোন ধারার ক্ষেত্রে প্রযোজ্য না? 401, 402। আরে ভাই 400 এবং 401, 400 এবং 401, ঠিক আছে। আচ্ছা পারবে, ও একটু মনে থতমত খাচ্ছে, পারবে, সবাই ইজি হও। আচ্ছা, এরপরে বলো যে ফৌজদারি কার্যবিধি আইন অনুসারে বলা হচ্ছে তোমার এই তদন্তর ফলাফল নিচে কাকে অবগত করতে হবে? এএসআই, এসআই, ওসি, উপরে সবগুলো অফিসার ওসি। ইনচার্জকে স্যার। এরপরে বলো সাক্ষ্য প্রমাণ পর্যাপ্ত হলে নিচের কোন বাক্যটি সঠিক? আপনার আসামিকে খালাস দিতে হবে,
আসামিকে অব্যাহতি দিতে হবে, তার মানে ক খ কোনোটি না, ও খ স্যার না না ওকে অব্যাহতি তো খালা অব্যাহতি দিতে হবে, অব্যাহতি খালাস না অব্যাহতি দিতে দিতে হবে। অব্যাহতি মানে কি, তোমাকে আবার ডাকলে আবার তুমি আসবা। আর এই ক্ষেত্রে কি নিতে হবে, মুসলেকা নিতে হবে, মুসলেকা নেওয়া যাবে না কোনোটি না, মুসলেকা নিতে হবে। মুসলেকা কে নেবে, পুলিশ অফিসার, তারপর আছে পুলিশ অফিসার গ্রাম্য চেয়ারম্যান, কোনোটি না। পুলিশ অফিসার হ্যাঁ আপনাদের কি অরিজিনালি ক্লাস ভালো লাগতেছে তো ভাই? ইনশাল্লাহ আমরা সর্বোচ্চ চেষ্টা করবো ভালো কিছু করার জন্য, ঠিক আছে। আর আমাদের তো সামনে আরো অনেক পরিকল্পনা আছে, রেগুলার লেখাবো, পরীক্ষা নেব, দেখবেন ইনশাল্লাহ ভালো লাগবে, ঠিক আছে। পরীক্ষা নেবো, পরিকল্পনা আছে, তারপরে মডেল টেস্ট গুলো রেডি করতেছি, সবই আমাদের হবে, তবে ধৈর্যের সাথে লেগে থাকতে হবে। আর আগামীকালকেও ক্লাস আছে, আবার রাত 8:30 ইনশাল্লাহ। আগামীকালকে অবশ্যই ক্লাস আছে 8:30। কয়টা? 8:30। কয়টা ধরে বলেন? 8:30। এবং বাড়ির কাজটা সবাই করবেন। তল্লাশি কাকে বলে, পুলিশ অফিসার কখন নিজ থানা এলাকায় বিনা পরোয়ানায় তল্লাশি করতে পারে, এইটা একটু লিখবেন সবাই, ঠিক আছে। জি স্যার ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।